ভাবুন তো, আপনার মৃত ছেলের এক বন্ধু হঠাৎ একদিন আপনার বাড়িতে এসে বলে, মরার আগে আপনার ছেলে আমাকে বলেছিল আপনাদের পরিবারে খেয়াল রাখতে। প্রথমে সবাই তাকে আপনজন মনে করে, কিন্তু কয়েকদিনের মধ্যেই একের পর এক রহস্যময় মৃত্যু শুরু হয়। আসলে সে কে, কেন এই পরিবারকে লক্ষ্য বানিয়েছে? আজকের সিনেমায় শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্ট আপনাকে অবাক করে দিবে। তো চলুন শুরু করা যাক আজকের সাইকোলজিক্যাল অ্যাকশন থ্রিলার দ্য গেস্ট মুভির গল্প। সিনেমার শুরুতেই আমাদের একটি বাড়ি দেখানো হয়, যেখানে একটি পরিবার থাকে। পরিবারের প্রধান স্পেন্সার প্রতিদিনের মতোই কাজে চলে যান, আর তিনি বেরিয়ে যেতেই তার স্ত্রী লোরা নিজের বড় ছেলে ক্যালেবের ছবি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। এখান থেকে বোঝা যায় কোনো এক সামরিক অভিযানে ক্যালেব মারা গেছে। ক্যালেব ছিল লোরার প্রথম সন্তান, তাই তাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। ছেলের স্মৃতি তিনি কোনোভাবেই ভুলতে পারছিলেন না, সবসময় তার কথাই ভাবতেন। বড় ছেলের মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজের আর দুই সন্তানের প্রতিও ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না। এভাবে তিনি যখন নিজের দুঃখ ডুবেছিলেন, ঠিক তখনই দরজার ঘণ্টা বেজে ওঠে। দরজা খুলে তিনি দেখেন ডেভিড নামে একজন লোক এসেছে। সে নিজেকে ক্যালেবের সহকর্মী বলে পরিচয় দেয়। ডেভিড জানায় ক্যালেব যখন মারা যায় তখন সে তার সঙ্গেই ছিল। মৃত্যুর আগে ক্যালেব কিছু কথা বলেছিল, আর সেই কথাগুলোই জানাতে সে আজ এখানে এসেছে। এই কথা শুনে লোরা এক মুহূর্ত দেরি করেন না। তিনি ডেভিডকে বাড়ির ভিতরে নিয়ে আসেন, এমনকি এইটুকু ভাবেন না যে লোকটি শত্রু হতে পারে। এরপর তাদের মধ্যে কথা শুরু হয়। ডেভিড বলে, ক্যালেব মারা যাওয়ার আগে আমাকে বলেছিল তার পরিবারে খেয়াল রাখতে, আর সে বলেছিল তার মাকে জানিয়ে দিতে যে সে তাকে এবং তার পুরো পরিবারকে খুব বেশি ভালোবাসে। এই কথা শুনে লোরা আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। ডেভিড আরও জানায়, আমি অনেক আগেই এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু যে অভিযানে ক্যালেব মারা গিয়েছিল সে একই অভিযানে আমিও মারাত্মকভাবে আহত হয়েছিলাম। আমাকে বাঁচানোর জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটি অপারেশন করা হয়েছিল। সেই অপারেশন থেকে সুস্থ হতে অনেক সময় লেগে যায়। এরপর ডেভিড উঠে দেওয়ালে টাঙানো কয়েকটি ছবির কাছে যায়। সে একটি ছবি দেখিয়ে বলে, এই ছবিতে ক্যালেবের পাশে দাঁড়িয়ে থাকা লোকটি সে নিজেই। কিছুক্ষণ কথা বলার পর ডেভিড চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যালেবের মা তাকে যেতে দেন না, কারণ ডেভিডের মধ্যে তিনি যেন নিজের ছেলের ছায়া দেখতে পাচ্ছিলেন। তিনি অজুহাত দেন যে ক্যালেবের বোন এখনও ঘুমিয়ে আছে, সে তার ভাইকে খুব বেশি ভালোবাসত। ডেভিডের সঙ্গে দেখা হলে সেও খুব খুশি হবে, তাই অন্তত তার সঙ্গে দেখা করে তারপর যেতে বলেন। কিছুক্ষণ পর ক্যালেবের বোন এসে ডেভিডের সঙ্গে দেখা করে। এরপর সে নিজের কাজে বেরিয়ে যায়। অল্প কিছুক্ষণ পর লোরার ছোট ছেলে লোকের স্কুল ছুটি হয়। স্কুলে দেখা যায় অন্য সব বাচ্চারা লোকাকে নিয়মিত বুলি করত, তাকে মারধর করত, কিন্তু লোরা নিজের মানসিক কষ্টে এতটাই ঢুকেছিলেন যে লুকের দিকে তেমন খেয়ালই করতেন না। এই কারণে লোক ও মাকে কিছু বলতো না, সব কষ্ট নিজের ভিতরে চেপে রেখে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। যখন সে বাড়িতে ফিরে আসে তখন সেখানে ডেভিডকে দেখে অবাক হয়ে যায়। এদের কিছুক্ষণ পর স্পেন্সারও বাড়ি ফিরে আসেন। তিনি লোরাকে বকাঝকা করেন, এভাবে যাকে তাকে বাড়িতে থাকতে দেওয়া ঠিক নয়। তিনি আরও বলেন, আমার বিশ্বাস সেনাবাহিনীর বড় বড় অভিযান থেকে ফিরে আসা অনেক সৈন্যের মানসিকভাবে বদলে যায়। তাদের উপর সেই ঘটনার গভীর প্রভাব পড়ে, আর তার প্রভাব আশেপাশের মানুষের উপরে পড়তে পারে। কিন্তু এসব বিষয়ে কিছু না জেনে ডেভিড তখন লোকের পাশে বসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছিল। লোকের মুখের আঘাতের দাগ দেখে সে বুঝে যায় আজ কেউ তাকে মারধর করছে। এরপর রাত হয়ে যায়। আমরা আবার আন্নাকে দেখি। সে তখন তার এক বন্ধুর সঙ্গে ছিল। সেই বন্ধুকে ডেভিডের কথা জানায়, কিভাবে তার মা তাকে বাড়িতে থাকতে দিয়েছেন সেটাও বলে। যদিও বিষয়টি অস্বাভাবিক ছিল, তবু আন্না এটাতে খুব খারাপভাবে নিচ্ছিল না, কারণ তার কাছে ডেভিডকে একজন ভালো মানুষই মনে হচ্ছিল। অন্যদিকে বাইরে ডেভিড স্পেন্সারের সঙ্গে গল্প করছিল। অনেকক্ষণ গল্প করার পর স্পেন্সারও তার উপর বিশ্বাস জন্মায়। তিনি নিজের চাকরির সমস্যার কথাও খুলে বলেন। তার বেতন অনেক কম ছিল, এর উপর যে পদোন্নতির আশা করেছিলেন সেটাও শেষ হয়ে গেছে, কারণ তার জায়গায় নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে তাদের পরিবারের আর্থিক অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ডেভিড মন দিয়ে সব কথা শুনে তাকে বুঝিয়ে সাহস দেয়। স্পেন্সারের মনে হতে থাকে যেন তার নিজের বড় ছেলে তাকে সান্ত্বনা দিচ্ছে। ডেভিডের এই ব্যবহার এবং স্বভাবের কারণেই তারা তাকে আরও কয়েকদিন নিজেদের বাড়িতে থাকতে বলেন। আরও একটি কারণ হলো ডেভিড জানিয়েছে যে সে এই শহরে একেবারেই নতুন, তাই থাকার মতো আর কোনো জায়গা তার নেই। পরের দিন ডেভিড নিজেই লোকাকে স্কুলে পৌঁছে দিতে যায়। স্কুলে গিয়ে সে লোকাকে জিজ্ঞেস করে, গতকাল কোন ছেলেগুলো তোমাকে মেরেছিল? প্রথমে লোক কিছুই বলতে চাচ্ছিল না, কিন্তু ডেভিড বারবার জিজ্ঞেস করে সে বিভ্রান্ত হয়ে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলের দিকে ইশারা করে। স্কুল ছুটি হলে ডেভিড আবার লোককে নিতে আসে। এরপর তারা সেই ছেলেদের দলকে অনুসরণ করতে থাকে যারা প্রতিদিন লোককে বুলি করত। ছেলেগুলো একটি বারে ঢোকে। ডেভিড তাদের পুরো দলের জন্য পানীয় অর্ডার করে পাঠায়। এতে তারা আরও রেগে যায়। তারা এসে সেই পানীয় ডেভিডের মুখে ছড়ে মারে। বাস, এতেই ডেভিডের ভিতরে সৈনিক জেগে ওঠে। সে একাই পুরো দলের সঙ্গে মারামারি শুরু করে। ডেভিডকে লড়তে দেখে লোকও সাহস পেয়ে যায়। সেও নিজের মতো করে তাদের সঙ্গে লড়াই শুরু করে। যদিও এই লড়াইয়ে লোক কিছুটা আহত হয়, কিন্তু শেষ পর্যন্ত ডেভিডের সাহায্যে সে তার পুরো বুলিদেরকে হারিয়ে দেয়। এরপর তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরতেই লোরা খুব রেগে যান, কারণ তারা অনেক দেরি করে এসেছে আর দুজনের অবস্থাও খুব একটা ভালো দেখাচ্ছিল না। কিন্তু ডেভিড নিজের মিষ্টি কথায় আবারও লোরাকে শান্ত করে ফেলে। এমনকি লোরা ভুলেই যান তিনি আসলে কেন রেগেছিলেন। এদিকে আন্না একটি পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল।
লোরা তাকে বলেন ডেভিডকেও সঙ্গে নিয়ে যাও। আন্না ডেভিডকে জিজ্ঞেস করলে সেও রাজি হয়ে যায়। সন্ধ্যা তারা সবাই একসঙ্গে পার্টিতে পৌঁছে যায়। পার্টিতে পৌঁছেই তারা প্রথমে আন্নার এক বান্ধবীর সঙ্গে দেখা করে। মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল। তারা গল্প করছিল। এমন সময় একটি ছেলে এসে আন্নার সেই বান্ধবীকে বিরক্ত করতে শুরু করে। ডেভিড সঙ্গে সঙ্গে তাকে এমন এক শিক্ষা দেয় যে মাত্র একটি চালেই সে পুরো ঘটনাটা সামলে ফেলে। এতে আন্নার পুরো বন্ধু মহলের কাছে ডেভিড মুহূর্তেই সবার প্রিয় হয়ে যায়। এরপর সবাই মিলে পার্টি উপভোগ করতে থাকে। এ সময় ডেভিড খেয়াল করে আন্নার তার সবচেয়ে কাছের বন্ধুর সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। পার্টি শেষ করে আন্না যখন বেরিয়ে যেতে যাচ্ছিল, ডেভিডও তার পিছনে যায় এবং তাকে সাহস দিতে থাকে। গাড়িতে বসে তারা গান শুনছিল। ডেভিড গানগুলোর প্রশংসা করলে আন্না খুশি হয়ে বলে, এই গানটা আমি কম্পোজ করেছি। আন্নার প্রতিবার প্রশংসা করায় সে ধীরে ধীরে ডেভিডের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। সে ডেভিডকে বলে, তোমার জন্য আমি নতুন একটি গান অবশ্যই তৈরি করব। সারা রাত সে সেই কাজে ব্যস্ত থাকে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে ডেভিড খুব গোপনে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। আন্নার জানালার বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তার কথা শোনার চেষ্টা করে। সে জানতে পারে ডেভিড এমন একজনের সঙ্গে কথা বলছে যে তার মুখমণ্ডল পরিবর্তনের জন্য প্লাস্টিক সার্জারি করতে পারবে। এতেই আন্নার আগের দিনের একটি ঘটনা মনে পড়ে যায়। পার্টিতে ডেভিডকে সে একজন অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে দেখেছিল। এই দুইটি ঘটনা মিলিয়ে তার মনে ডেভিডের নিয়ে গভীর সন্দেহ তৈরি হয়। সেই সঙ্গে সঙ্গে সামরিক দপ্তরে ফোন করে ডেভিড নামে এই অফিসারের ব্যাপারে খোঁজ নেয়। ডাটাবেসে খুঁজে সামরিক কর্মকর্তারা জানিয়ে দেন ডেভিড সত্যিই সেনাবাহিনীর একজন অফিসার। এই কথা শুনে আন্না আরো বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে ভেবেছিল ডেভিড হয়তো ভুয়া পরিচয় ব্যবহার করছে, কিন্তু দেখা গেল সে সত্যিই একজন সামরিক কর্মকর্তা। এমনকি সে তার ভাই ক্যালেবের একই ব্যাটালিয়নে কাজ করত। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ডেভিড যা যা বলেছে সবই সত্যি ছিল। কিন্তু যদি সব সত্যি হয় তাহলে রহস্যটা কোথায়? এই প্রশ্নের উত্তর জানতে গল্প এবার চলে যায় প্রতিরক্ষা দপ্তরে। সেখানে প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা যখন জানতে পারেন যে আন্না ডেভিড সম্পর্কে ফোন করেছে, তখন তারা সঙ্গে সঙ্গে আন্নার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তাদের প্রস্তুতি এবং আচরণ দেখে বোঝা যাচ্ছিল যত দ্রুত সম্ভব তারা ডেভিডকে খুঁজে বের করতে চায়। কিন্তু কেন? সে তো তাদেরই একজন সৈনিক। এর উত্তর আমরা পরের দৃশ্যেই পেয়ে যাই। ডেভিড সেই অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে, যাদের সঙ্গে পার্টিতে তার পরিচয় হয়েছিল। অস্ত্র নেওয়ার পর সে কোনোরকম দয়া না দেখিয়ে দুজনকে নির্মমভাবে হত্যা করে। ঠিক একই সময়ে রাতে প্রতিরক্ষা দপ্তর থেকে আন্নার কাছে ফোন আসে। তাকে জানানো হয় ডেভিড কলিন নামে যে অফিসারের পরিচয় তোমাদের সঙ্গে আছে, সে আসলেই অনেক আগে মারা গেছে। এই কথা শুনে আন্না একেবারে হতবাক হয়ে যায়, কারণ এতদিন যে মানুষটার সঙ্গে তারা একই বাড়িতে থাকছিল সে আসলে একজন ভুয়া পরিচয়ধারী। অর্থাৎ তার সন্দেহই ঠিক ছিল। এই খবরটা মা বাবাকে জানাতে যাওয়ার সময় সে দেখে তারা আগেই গভীর চিন্তায় বসে আছেন। আসলে তাদের কাছে একটি ভালো খবর এসেছিল, কিন্তু যেভাবে সে ভালো খবরটি এসেছে সেটাই ছিল অস্বাভাবিক। ঘটনা হলো যে লোকটির কারণে স্পেন্সারের পদোন্নতি আটকে ছিল। তাকে তার প্রেমিকার সঙ্গে বাড়ির ভিতরে মৃত অবস্থায় পাওয়া গেছে। সব ধারণা ছিল তারা দুইজন আত্মহত্যা করেছে, কিন্তু স্পেন্সারের কাছে পুরো ঘটনাটা মোটেও আত্মহত্যা বলে মনে হচ্ছিল না। সবচেয়ে আশ্চর্য বিষয়, সে লোকের মৃত্যুর পর তার পরটি স্পেন্সার পেয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তার বেতনও বাড়িয়ে দেওয়া হয়। শুধু স্পেন্সারের সন্দেহ হচ্ছিল এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কারো হাত রয়েছে, আর সে সন্দেহের তীর সরাসরি ডেভিডের দিকে যাচ্ছিল। কারণ চাকরির সব সমস্যার কথা একমাত্র ডেভিডকে তিনি বলেছিলেন। মা বাবাকে আগে চিন্তিত দেখে আন্না আর কিছু বলে না, বরং সে তার এক বন্ধুকে ফোন করে। বন্ধুটি ছিল একজন মাদক ব্যবসায়ী। আন্না তাকে সবকিছু খুলে বলেছিল, কিন্তু সে আন্নার কথায় মনোযোগ দিতে পারছিল না, কারণ তখন একটি পুলিশের গাড়ি তাকে ধাওয়া করছিল। এরপর আন্না নিজের কর্মস্থলে যায়। সেখানে তার বান্ধবীর সঙ্গে দেখা হয়। সেই বান্ধবীকে ডেভিড সম্পর্কে সব সত্য জানিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ডেভিড তখন লুকের সঙ্গে বাসে হ্যালোউইনের প্রস্তুতি নিচ্ছে। এই সময় লুক ডেভিডের কাছে একটি চুড়ি দেখতে পায়। চুড়িটি তার খুবই পছন্দ হয়। ডেভিড সেই চুড়িটা লুককে দিয়ে দেয় আর বলে, যারা তোমাকে শত্রু মনে করে বা যারা তোমাকে বুলি করে তাদের মোকাবেলা করার জন্য এটা ব্যবহার করবে। এদিকে যেহেতু ঘটনাগুলো খুবই সন্দেহজনক হয়ে উঠেছিল, তাই আন্না নিজেই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। বাড়ি ফিরে সুযোগ বুঝে সে ডেভিডের মোবাইল ফোন দিয়ে তার কললকের ছবি তুলে রাখে, যাতে পরে তার ফোনের যোগাযোগকারীকে খুঁজে দেখা যায়। ঠিক তখনই ডেভিডের ফোন বেজে ওঠে। আন্না দ্রুত ফোনটি আবার ডেভিডের ঘরে রেখে দেয়। সে ডেভিডের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে ফোন করা শুরু করবে। ঠিক তখনই পুলিশের ফোন আসে। পুলিশ তাকে একটি ভয়ঙ্কর খবর জানায়, তার দুই বন্ধু খুন হয়েছে। এই দুইজন সে অস্ত্র ব্যবসায়ী, যাদের কাছ থেকে ডেভিড অস্ত্র নিয়েছিল এবং পরে হত্যা করেছিল। পুলিশ শুধু এই খবর দেওয়ার জন্যই ফোন করেনি, তারা আরও জানায় যে অস্ত্র দিয়ে ওই দুইজনকে হত্যা করা হয়েছে সেটি আন্নার বাগদত্তার গাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাই তার বাগদত্তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানায় এই সন্দেহের সূত্র তাদের কাছে এসেছে একজন ব্যক্তির কাছ থেকে, আর সেই ব্যক্তি আর কেউ নয়, ডেভিড। এরপর আন্না বাড়িতে ফিরে মা বাবাকে জানায় যে তার দুই বন্ধু খুন হয়েছে এবং সেই হত্যার অভিযোগ তার বাগদত্তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু পরিবারের অন্য সদস্যদের এতে খুব একটা দুঃখ হয় না, কারণ সে ছিল একজন মাদকাসক্ত এবং একই সঙ্গে মাদক ব্যবসায়ীও। আন্না ছাড়া পরিবারে আর কেউই তাকে পছন্দ করতো না, তাই তারা জেলে যাওয়ায় বরং সবাই খুশি হয়। এতে আন্না প্রচণ্ড রেগে যায়।
রাগের মাথায় সে সবার সামনে ডেভিডের আসল সত্যিটা বলে ফেলে। সে বলে, এই লোকটা ভুয়া পরিচয় দিয়ে আমাদের বাড়িতে এসেছে, আর তোমরা আমার বাগদত্তার চেয়ে এই লোককে বেশি বিশ্বাস করছো। আন্নার কথা শুনে সবাই ডেভিডের দিকে সন্দেহের দিকে তাকায়, কিন্তু ডেভিড খুব সহজেই পরিস্থিতি সামলে নেয়। সে বলে, আমি একটি গোপন সামরিক অভিযানের সদস্য। এতে আন্না খুবই রেগে যায়, কারণ তার নিজের মা বাবাই তাকে বিশ্বাস করছেন না। রাগ করে সে নিজের ঘরে চলে যায়। ডেভিডও তার পিছনে পিছনে সেখানে আসে। সে অদ্ভুত ভঙ্গিতে আন্নাকে বলে, আমি খুব শীঘ্রই এখান থেকে চলে যাব, আমার উপর বিশ্বাস রাখো। কথাগুলো শুনতে আশ্বাসের মতো হলেও আসলে সেগুলো অনেকটা হুমকির মতোই লাগছিল। কিন্তু আন্না ভয় পাওয়ার মেয়ে ছিল না। সে ডেভিডের বিরুদ্ধে নিজের তদন্ত চালিয়ে যেতে থাকে। পরদিন সকালে সে যখন তার ছোট ভাই লুককে স্কুলে নিয়ে যাচ্ছিল, তখন সে তাকে সব ঘটনা খুলে বলে। সে জানায় তার দৃঢ় সন্দেহ ডেভিডের উপর। আরও বলে, ডেভিডের ফোন থেকে সে তার যোগাযোগের তালিকা সংগ্রহ করেছিল। সেই নাম্বারগুলোতে ফোন করে সে জানতে পেরেছে ডেভিড এমন একজন ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখে যিনি একজন দক্ষ প্লাস্টিক সার্জন, কিন্তু অবৈধ সার্জারি করার কারণে তার লাইসেন্স বাতিল হয়ে গেছে। এখন তিনি শুধু টাকার বিনিময়ে ডেভিডের মুখমণ্ডল পরিবর্তনের অপারেশন করতে রাজি হয়েছেন। আন্না লোককে এসব বিষয় নিয়ে আবারও খোঁজখবর নিতে বলে। ক্লাসে বসে লোক যখন এগুলো নিয়ে ইন্টারনেটে খোঁজ করছিল, তখন আগে সে বুলি করা ছেলেটি আবার তাকে বিরক্ত করতে আসে। কিন্তু এবার ডেভিডের দেওয়া সাহসের কারণে লোক সরাসরি তাকে ঘুষি মেরে বসে। ফলে বিষয়টি স্কুলের প্রিন্সিপালের কাছে পৌঁছে যায়। লোরাকে স্কুলে ডাকা হয়। ডেভিডও তার সঙ্গে সেখানে যায়। এমনকি লুককেও স্কুল থেকে বহিষ্কার করার কথাও ওঠে। কিন্তু ডেভিড খুব বুদ্ধিমত্তার সঙ্গে পুরো পরিস্থিতি সামলে নেয়। সে বলে, লুককে দীর্ঘদিন ধরে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। সে শুধু নিজের আত্মরক্ষা করেছে। আর যদি আপনারা তাকে স্কুল থেকে বের করে দেন, তাহলে আমি এই স্কুলের বিরুদ্ধে মামলা করব, কারণ এখানে শিশুদের মানসিকভাবে নির্যাতন করা হয়। স্কুল থেকে বের হওয়ার পর লুক ডেভিডকে বলে, আমি জানি তুমি আসল ডেভিড নও। তুমি কে, কী কাজ করো, আর কেন নিজের মুখ পরিবর্তন করতে চাও, এসবই আমি জানি। লুকের মুখে এসব কথা শুনে ডেভিড একটু বিচলিত হয়ে যায়। বরং সে শান্তভাবে বলে, আমি জানি তুমি এসব কথা কাউকে বলবে না, কারণ আমি তোমার ভালো বন্ধু। এরপর সে লুককে জিজ্ঞেস করে, এসব কথা তোমাকে কে বলেছে? লুক উত্তর দেয়, আন্না। ডেভিড আবার জিজ্ঞেস করে, আন্না আর কাকে এসব বলেছে? লুক বলে, কাউকে না, শুধু তার এক বান্ধবীকে বলেছে। বাড়ি ফিরে লোরা ডেভিডকে ধন্যবাদ জানায়, কারণ সে স্কুলের সমস্যাটা খুব সুন্দরভাবে সামলে নিয়েছিল। এরপর ডেভিড লোরাকে সাহায্য করার জন্য ভিতরে কাপড় আনতে যায়। ঠিক তখনই সেখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এসে হাজির হয়। তারা লোরাকে ডেভিড সম্পর্কে নানা প্রশ্ন করতে শুরু করে। এদিকে ডেভিডও তখন ঘর থেকে বেরিয়ে আসে, কিন্তু সামরিক কর্মকর্তাদের দেখে সে এক মুহূর্তের জন্য থমকে যায়, আর কর্মকর্তারাও তাকে দেখামাত্র গুলি চালানো শুরু করে। ডেভিডের কাছে অস্ত্র ছিল। সে দুই হাতে অস্ত্র ধরে পাল্টা গুলি চালাতে থাকে। একই সঙ্গে লোরাকে বাঁচিয়ে ঘরের ভিতরে নিয়ে যায়। কিন্তু এবার লোরা সত্যিই ডেভিডকে ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে যাচ্ছিল, তার আগেই ডেভিড তাকে গুলি করে হত্যা করে। এরপর লোরার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর সময় পিছনে ধাওয়া করা সামরিক বাহিনীর সদস্যদেরও একে একে গুলি করে মেরে ফেলে। শেষ পর্যন্ত তাকে ধরতে মাত্র 2 জন কর্মকর্তা বেঁচে থাকে। রাস্তার মধ্যে সে স্পেন্সারকে দেখতে পায়, যিনি বাড়ির দিকে ফিরছিলেন। স্পেন্সারও তখন ডেভিডের ব্যাপারে সব জেনে গিয়েছিল, তাই ডেভিড চলন্ত গাড়ি থেকেই তাকে গুলি করে হত্যা করে। এরপরে জানা যায় পিছনে ধাওয়া করা এক কর্মকর্তা ডেভিডের গাড়ির টায়ার গুলি করে পাঠিয়ে দিয়েছিল। গাড়ি থেমে গেলে ডেভিড নেমে দেখে যেখানে সে স্পেন্সারকে হত্যা করেছিল ঠিক সেখানেই একটি দুর্ঘটনা ঘটেছে। সামনের দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে স্পেন্সারের গাড়ির সংঘর্ষ হয়েছে। ডেভিড সঙ্গে সঙ্গে অন্য একটি গাড়ি ছিনতাই করে। এরপর সে চলে যায় সেই হোটেলের দিকে যেখানে আন্না কাজ করত। ওদিকে দেখা যায় কারভার আগেই সেখানে পৌঁছে গেছে। সে আন্নাকে নিয়ে নিরাপদ স্থানে চলে যায়। ডেভিড যখন হোটেলে পৌঁছায় তখন সেখানে শুধু ক্রিস্টিন ছিল। ডেভিড জানতো ক্রিস্টিনও তার সব গোপন তথ্য জেনে গেছে, তাই সেও তাকে গুলি করে হত্যা করে। এখন অনেক মানুষ তাকে খুন করতে দেখে পেরেছিল, তাই নিজের উপস্থিতির সব প্রমাণ মুছে ফেলতে ডেভিড পুরো হোটেলটিতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেয়। যারা যারা তাকে দেখেছিল তাদের সবাইকে একে একে হত্যা করতে থাকে, অর্থাৎ সে নিজের সব চিহ্ন মুছে ফেলেছিল। এরপর সে দ্রুত লোকের স্থলের দিকে রওনা হয়। অন্যদিকে কারভার এবং আন্নাও লোকের স্কুলের দিকে যাচ্ছিল। পথে কারভার আন্নাকে একটি ভয়ঙ্কর খবর দেয়। সে জানায়, ডেভিড তোমার মা এবং বাবা দুজনকে হত্যা করেছে। এই খবর শুনে আন্না পুরোপুরি ভেঙে পড়ে। এরপর কারভারের কাছ থেকেই ডেভিডের আসল পরিচয় প্রকাশ পায়। ডেভিড আর শুধু একজন সাধারণ মানুষ বা সামরিক কর্মকর্তা নয়, মার্কিন সেনাবাহিনীর একটি ভয়ঙ্কর গোপন পরীক্ষার ফল হিসেবে সে একজন সুপার হিউম্যানে পরিণত হয়েছে। আসলে মার্কিন সেনাবাহিনী কিছু সৈনিকের মস্তিষ্কে স্নায়বিক পরিবর্তন এনে এমন এক যোদ্ধা তৈরি করতে চেয়েছিল যাদের কোনো ব্যথা অনুভব হবে না, তাদের মধ্যে মানুষের স্বাভাবিক আবেগ থাকবে না, এবং তাদের একমাত্র লক্ষ্য হবে যে কোনো মূল্যে শত্রুকে হত্যা করা। কিন্তু ডেভিডের উপর সেই পরীক্ষার প্রভাব স্বাভাবিকের চেয়ে একটু বেশি পড়ে। সে পুরোপুরি অনুভূতিহীন হয়ে যায়। তার মস্তিষ্ক ভালো আর মন্দকে পার্থক্য করার ক্ষমতাও হারিয়ে ফেলে। এই সৈনিকদের এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে তারা কখনোই নিজের আসল পরিচয় প্রকাশ না করে। আর সেই কারণেই ডেভিড একের পর এক সবাইকে হত্যা করছিল। কারবার জানায় সে এখন একটি জীবন্ত হত্যাযন্ত্রে পরিণত হয়েছে।
এখানে আসার আগে সে আমাদের একটি পুরো গবেষণা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। তখন থেকেই আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি। কারবার আরও বলে, আমরা ইচ্ছে করেই তোমাকে বলেছিলাম যে আসল ডেভিড মারা গেছে, কারণ আমরা চেয়েছিলাম তুমি এই তথ্য পুলিশকে জানাও, যাতে পুলিশ দ্রুত তাকে গ্রেফতার করতে পারে। কিন্তু তুমি 2 দিন ধরে কাউকে কিছু জানাওনি, তাই শেষ পর্যন্ত আমাদের এখানে আসতে হয়েছে। এরপর তারা ডেভিডের আগেই লুকের স্কুলে পৌঁছে যায়। আন্না দ্রুত লুককে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সামনে এসে হাজির হয় ডেভিড। সেই সময় স্কুলে হ্যালোউইনের উৎসব প্রস্তুতি চলছিল। স্কুলের ভিতরে একটি বড় মিরর মেজ তৈরি করা হয়েছিল। আন্না আর লুক যখন সেই গোলক ধাঁধার ভিতরে গিয়ে পালানোর চেষ্টা করছিল, ঠিক তখনই সেখানে ডেভিডও ঢুকে পড়ে। ডেভিডকে দেখে লুকের শিক্ষক বুঝে যান যে সে আন্না ও লুককে হত্যা করতে এসেছে, তাই তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে আন্না ও লুককে পালাতে সাহায্য করেন। এই সুযোগে ডেভিড সেই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এদিকে ডেভিড ইতিমধ্যেই কারবারকেও মেরে ফেলেছিল। এরপর সে আন্না ও লুকের পিছু নিতে শুরু করে। আন্না দ্রুত লুককে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে রাখে। তারপর কারবারের মৃতদেহর পাশে পড়ে থাকা বন্দুকটি তুলে নেয়। ডেভিড কাছে আসতেই আন্না তার দিকে একের পর এক গুলি চালায়, কিন্তু আশ্চর্যের বিষয়, সেই গুলিগুলোর কোনো প্রভাবেই ডেভিডের উপর পড়ে না, বরং সে এগিয়ে এসে আন্নার গলা চেপে ধরে তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই নিজের বড় বোনকে বাঁচানোর জন্য লুক ছুটে আসে। ডেভিড নিজেই আগে তাকে যে চুরিটি উপহার দিয়েছিল সেই চুরিটি লুক ডেভিডের গলায় সজোরে বসিয়ে দেয়। প্রচণ্ড যন্ত্রণায় ডেভিড পিছনে গেলে লুক আবারও সেই চুরিটি টেনে বের করে এবার সোজা তার বুকে হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেয়। এবার মনে হয় ডেভিড সত্যি মারা গেছে। ঠিক তখনই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায়। তারা আন্না এবং লুক দুজনকে নিরাপদে উদ্ধার করে। অবশেষে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এবার পুলিশ ভেতরে ঢুকে নিহতদের মরদেহ সংগ্রহ করতে শুরু করে, কিন্তু সেখানে গিয়ে তারা মাত্র 2টি মরদেহ খুঁজে পায়। একটি ছিল সেই শিক্ষকের আর একটি ছিল কারভারের। তৃতীয় কোনো মরদেহ পাওয়া যায় না। এতেই আন্না বুঝে যায় ডেভিড এখনও বেঁচে আছে। সে কিছু বলার আগেই দেখতে পায় ডেভিড ইতিমধ্যেই একজন উদ্ধারকারীর ইউনিফর্ম পরে সেখান থেকে পালিয়ে গেছে। নিশ্চয়ই পালানোর আগে সে এই উদ্ধারকর্মীকে হত্যা করেছে। কিন্তু এরপর আন্না ডেভিডের ব্যাপারে কাউকে কিছু জানে না, কারণ সে জানতো যদি এখন সবাই জানতে পারে যে ডেভিড বেঁচে আছে, তাহলে নিজের পরিচয় গোপন রাখার জন্য সে আরও অসংখ্য মানুষকে হত্যা করবে। এই সিদ্ধান্তের মাধ্যমেই অত্যন্ত আপাতত সে কিছু মানুষের জীবন বাঁচাতে পেরেছিল, কিন্তু ভবিষ্যতে ডেভিড আর কাউকে হত্যা করবে না, এই নিশ্চয়তা তো কেউ দিতে পারে না। এই ভয়ঙ্কর চিন্তায় ডুবে থাকা আন্নার দৃশ্য দেখিয়েই সিনেমাটি শেষ হয়।